আর কিছুক্ষণের অপেক্ষা বেলা 12টায় দুদেশের ডিজিএমও পর্যায়ের বৈঠক রয়েছে এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু সংঘর্ষ বিরতি গত পরশু রাত 10টার পর থেকে শুরু হয়েছে। আর এই পর্যায়ে একেবারে ভারত নিজের অবস্থান স্পষ্ট করেছে, জিরো টলারেন্স টু টেরোরিজম একদিকে যখন জানিয়ে দেওয়া হয়েছে, তার পাশাপাশি সন্ত্রাসবাদের মোকাবিলা করা হবে। আর এই পর্যায়ে শুধুমাত্র পাক অকুপাইড কাশ্মীর কিভাবে ভারত পেতে পারে এই নিয়েই আলোচনা হতে পারে। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। সরাসরি চলে যাব ব্রিগেডিয়ার দেবাশিস দাস এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। ব্রিগেডিয়ার দাস, একেবারে আমরা দেখলাম যে সংঘর্ষ বিরতি ঘোষণা হলো, 3 ঘন্টার মাথায় লঙ্ঘন করলো পাকিস্তান, আবার একেবারে ভারতের চাপের মুখে পড়েই কোথাও তারা বাধ্য হয়েছে শনিবার রাত 10টার পর থেকে আর কোনো গোলাগুলি হয়নি, মানুষজন সাময়িকভাবে একটু মানসিক শান্তি পেয়েছেন। এই পর্যায়ে ডিজিএমওর বৈঠক যেখানে ভারতবর্ষ নিজেদের অবস্থান একেবারে স্পষ্ট করেছে, কি বলবেন? দেখুন, আপনি খুব সুন্দরভাবে পুরো ব্যাপারটা বললেন, আমি একেবারে সহমত। তবে তার আগে একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে যে এই ডিজিএমও বৈঠকে যে আলোচনা হবে সেগুলোর সবকিছু কিন্তু বাইরে আসবে না। তার কারণ আছে, কারণ এগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে, অপারেশন লেভেলের বৈঠক, বাট একটা কিছু তো খবর আসবে। বাট যেটা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে যে ভারত অতি সক্ষম এবং শক্তির জায়গা থেকে এই বৈঠকটা করতে চলেছে এবং পাকিস্তান অতি নরম এবং শিরধারা ভাঙা অবস্থায় এই বৈঠকটা করতে যাচ্ছে। তাদের কিছু বাধ্যবাধকতা হয়েছে। আপনারাও প্রেস কনফারেন্স দেখছেন, আমরাও দেখছি কিছুদিন ধরে, আমরাও ডেভেলপমেন্টসগুলো দেখছি। তাতে আমি যেটা বুঝতে পারছি যে যখন 10 তারিখে আমাদের এয়ারফোর্স গিয়ে ওদের কিছু এয়ারফোর্স বেসে অ্যাটাক করে, তাতে পাকিস্তানের ক্ষয়ক্ষতি এমন জায়গায় পৌঁছে যায় যে তাদের কাছে আর কোনো উপায় ছিল না। তারা মনে হয় চেষ্টা করেছিল আন্তর্জাতিকভাবে যদি ভারতকে বাধ্য করা যায়, সেটাতেও তারা ফেল হয়। তারা তখন সোজাসুজি ফোন করে এবং তাদের, আমি আন্দাজ করছি, তাদের বলা হয়েছিল যে তোমরা নিজেরা ফোন করো এবং তোমরা নিজের মুখে বলো যে আমরা আর পারছি। এবং তখন তারা ফোন করে এবং সেই ফোনের ব্যাপারটা তো আপনারা নিজেদের কানে শুনেছেন আমাদের ডাইরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন লেফটেন্যান্ট জেনারেল ঘাইয়ের মুখ থেকে। আর তো ওটার উপরে আর কোনো সত্য নেই তো, এবং এইসব ফোনের রেকর্ডিং থাকে। এবং আমার দৃঢ় বিশ্বাস, যদি কোনো ভারতবর্ষের বড় নেতা, অপোজিশন লিডাররা দাবি করেন, তারা হয়তো তাদেরকে শুনিয়ে দেবে, বাট পাবলিক করবেন না, কোনোদিন করবেন না, 10 বছর পরে করবেন না, আমি মনে করছি। কিন্তু তারপরে কি হয়, একটা সাময়িক আমরা স্থগিত রেখেছি ফায়ারিং করা। এমন না যে আমাদের নেভি, এয়ারফোর্স যে যার ব্যারাকে চলে গেছে, আমাদের আর্মি ঢুকে গেছে, কিচ্ছু হয়নি। এই আমি যেটা আন্দাজ করছি যে এই মিটিং এ আমরা আমাদের দাবিটা চাইবো যাতে একটা পার্মানেন্ট পাকিস্তানের এই আতুরঘর ভেঙে দেওয়ার একটা বন্দোবস্ত হয়ে যায়, পার্মানেন্ট। এবং সেইভাবে আমরা যাব এবং তারা হয়তো বলবে যে হ্যাঁ আমরা এগুলো করতে পারবো বা পারবো না, এবং তার উপরে তাদের ভবিষ্যৎ নির্ধারিত হবে। এবং সেই ভবিষ্যৎটা খালি মিলিটারি অ্যাকশনের ভবিষ্যৎ না, জল একটা ব্যাপার আছে, ব্যবসা বাণিজ্য ব্যাপার আছে, আরো অনেকগুলো জায়গাতে তাদের বাধ্যবাধকতা আছে, এবং ইন্টারন্যাশনাল প্রেশারও একটা ব্যাপার আছে। পাকিস্তান কথায় কথায় এই নিউক্লিয়ার বোম মেরে দেবো, এই নিউক্লিয়ার বোম মেরে দেবো করতো, কিন্তু আপনি দেখবেন গত 48 ঘন্টা 72 ঘন্টায় পাকিস্তান নিউক্লিয়ার তো ভুলে যান, বলে নিশ্চয়ই কোথাও বড় ঘা লেগেছে ওদের। হ্যাঁ, আমি জানি, আমি জাস্ট আন্দাজ করছি, মিডিয়া পড়ছি, ইন্টারনেট দেখছি, গুগল পড়ছি, নানা রকম ইউটিউব দেখছি, দেখে আমি একটা আন্দাজ করছি। পাকিস্তানের প্রাইম মিনিস্টার একটা ভাষণ দিলেন, সেই ভাষণে উনি 10 বার নিজের আর্মির লোককে। ব্রিগেডিয়ার দাস, আমি এইখানে একটা জিনিস একটু জানতে চাইবো, সেটা হচ্ছে কোথাও একের পর এক যেভাবে ধ্বংস হয়ে গিয়েছে ভারতের প্রত্যাঘাতের জেরে পাকিস্তানের সেনা ঘাঁটিগুলো, কোথাও সেটা কি পাকিস্তানকে ভাবতে বাধ্য করছে এই ডিজিএমও বৈঠকে যে উৎসাহ তারা এখন দেখাচ্ছে, এটা তো 7 তারিখের ঘটনার পর তারা দেখায়নি একেবারেই। কারণ তারা ওভার কনফিডেন্স ছিল। তারা, আপনি ওদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন না, কিরকম ঘৃণা নিয়ে বেরায়, এরকম অ্যারোগেন্স দিয়ে। এবং আপনি হয়তো দেখেছেন আপনার শোতে, এবং আমি আপনাদের চ্যানেলের রাত্রিবেলার শোতে, ঘন্টাখানেকের সুমনের শোতে আমি অনেকবার বলেছি যে এই পাঞ্জাবি মুসলমান পাকিস্তান প্রদেশের নিজেদেরকে পাগল ভাবে,
উন্মাদ হয়ে থাকে এরা, এদের যতটা ক্ষমতা তার থেকে 10 গুণ ভাবে, এবং এদের জন্য এই দেশটা এই অবস্থায় হয়ে গেছে। হ্যাঁ, যে ভিখারির জায়গায় পৌঁছে গেছে, বহুবার বলেছি, একদম আপনি ঠিক বলছেন। এবং ওনারা যখন লাস্ট মোমেন্ট অব্দি ওনারা অ্যাটাক করে গেছেন, আমাদের আপনারাই দেখাচ্ছিলেন যদি মনে থাকে, আমাদের প্রায় 16টা বোধহয় স্টেশনে ওনারা অ্যাটাক করেছিলেন, ড্রোন দিয়ে আমরা আটকে দিয়েছি, মিসাইল দিয়ে, ড্রোন দিয়ে। এবং কালকে আমাদের এয়ারফোর্সের যিনি মুখপাত্র ছিলেন তিনি সরাসরি বলেছেন ওনাদের কিছু ক্ষতি করেছি, আমরা ডিটেলসে যেতে চাই না। এবং তখন একজন সাংবাদিক জিজ্ঞেস করলেন, আপনি কি ওনাদের 4th জেনারেশন এয়ারক্রাফট উড়িয়েছেন? উনি বললেন 4th জেনারেশন বলাটা ঠিক হবে না, আমি বলবো হাইটেক। তো বেসিক্যালি আমরা জানি যে JF-17 কে ওরা এই ভাষাটা ব্যবহার করে, পাবলিক ব্যবহার করে, আমি ব্যক্তিগতভাবে। তো সুতরাং ওরা বাধ্য হয়েছে এই আলোচনা করবার জন্য, ডিজিএমও কে ফোন করবার জন্য, এক প্রকার ওরা সারেন্ডার করেছে। এইবার কি হয় যে এবার ওরা কতটা যেটা আমরা চাইছি পাবো কিনা তার উপরে পরবর্তী অপারেশন সিঁদুরের কাজকর্ম চলবে।